আসসালামু আলাইকুম। নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, শিক্ষক নিবন্ধন 18তম এর সময় ঘোষণা করা হয়েছে 12 এবং 13 জুলাই। তো সময় আর বেশি নেই। এই স্বল্প সময়ের কিভাবে একটা ভালো প্রস্তুতি নেওয়া যেতে পারে, এটা যেতে পারে বললাম, কেন এটা তো আপনার উপর ডিপেন্ড করবে। আর ঈদে একটা ভালো বন্ধ আছে, ওই বন্ধের সময়টা, কারণ সবাই কম বেশি কোথাও না কোথাও জব করে বা কোথাও ফ্রি সময় বেশি একটা পায় না। তো ঈদের এই সময়টুকু, বন্ধের সময়টুকু সে যদি কাজে লাগায়, তাহলে স্বল্প সময় একটা ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব। আর এই বিষয়ে আমি কথা বলবো। আমি মোহাম্মদ আল ফয়সাল। আলহামদুলিল্লাহ, গতকাল আপনারা জানেন 5ম গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশিত হয়েছে। সেখানে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ চাঁদপুর এর সুপারিশপ্রাপ্ত হলাম। আপনাদের সবার কাছে দোয়া চাই যাতে বাকি প্রসেসিং গুলা খুব সহজ হয়, সামনে আমি ভালো করে, যাতে আর কোনো ঝামেলার মধ্য দিয়ে যেতে না হয়, সুন্দরভাবে যোগদান করতে পারি এবং এই শিক্ষকতা মহান পেশায় যাতে ভালোভাবে কাজ করে যেতে পারি, সবার কাছে দোয়া চাই। তো এই স্বল্প সময়ে যে প্রস্তুতি, সেটা কিভাবে হতে পারে? তো স্কুল অংশে আমাদের যে ফার্স্টলি যে গ্রামার অংশটা আছে, এটা আপনারা যেহেতু ইংলিশে অনার্স মাস্টার্স করে, এটা প্রবলেম হওয়ার কথা না। এটা আগেরই টপিকগুলা, কমপ্লিটিং সেন্টেন্স, ফ্রেজ, ইডিয়ম, হ্যাঁ, কানেক্টর, চেঞ্জিং সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্রেপোজিশন, এই অংশগুলো, এগুলো আপনারা কম বেশি আগেই পড়ছেন। হ্যাঁ, স্টুডেন্ট পড়ান, আর ইংলিশ অনার্স মাস্টার্স করা স্টুডেন্টরা এগুলো সাধারণত তাদের প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ, তারপরেও হয়তো জবের কারণে বা পারিবারিক অনেক কাজের কারণে অনেকেই এই ভালো একটা প্রিপারেশন হয়ে ওঠে না। তারপরেও এইটার ক্ষেত্রে ওই যে আপনার প্রিভিয়াস যেটা এসএসসির সাথে মিল আছে, এসএসসি টেস্ট পেপারের যেই গ্রামার অংশগুলো আছে, ওইখানে যে বোর্ড কোশ্চেনগুলো সলভ হয়, হ্যাঁ, যারা আমরা ওই যে এসএসসি স্টুডেন্টদের বোর্ড কোশ্চেন সলভ করাই, ওইখান থেকে প্রায় 10টা 12টা করে প্র্যাকটিস করলে মোটামুটি একটা ধারণা হিসাব পড়বে এই গ্রামার অংশ। তারপরে আসুক ট্রান্সলেশন। এন্ড ট্রান্সলেশন, কত ট্রান্সলেশন করবো? প্রিভিয়াসের কিছু ট্রান্সলেশন যদি আমরা দেখি, ট্রান্সলেশন অংশটা কঠিন আসে না। এটার উপরে আমি ট্রান্সলেশন তো আর কোনো হ্যান্ড নোট না, ওই যা আছে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে হ্যান্ড নোটগুলো, ওগুলো আমি প্রিপেয়ার করছি আমার স্টুডেন্টের জন্য, যারা আমার সাথে অনলাইনে এক্সাম বেচে কানেক্ট আছে, তাদেরকে সাপ্তাহিকভাবে দিতাম। তো ওইরকম হ্যান্ড নোট, হ্যাঁ, হ্যান্ড নোটই ইম্পর্টেন্ট না, আসলে হ্যান্ড নোট না এটা। তো ওই বিভিন্ন জায়গার বিভিন্ন কোশ্চেন গুলা যদি সলভ করি আমরা, প্রিভিয়াস ইয়ারের যেই ট্রান্সলেশন গুলো আসছে, তো ওগুলা সলভ করলেই মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে কিরকম টাইপের ট্রান্সলেশন তারা দিয়ে থাকে। তারপরে আছে শর্ট নোট। এই শর্ট নোট আছে এখানে প্রায় 30-32টার মতো। এখন কোন শর্ট নোট গুলো পড়বো বা কোন শর্ট নোট গুলো পড়বো না, যেহেতু স্কুলের সময় এটা নতুন ইনক্লুড করা হয়েছে, এই টপিকটা আগে ছিল না। তো এখন বলা খুব টাফ যে কোন জায়গা থেকে কোশ্চেন হইতে পারে। তারপরেও আমার মনে হয় কলেজ অংশের সাথে যেগুলো মিলে, ওই অংশগুলো আমরা যদি আগে পড়ে ফেলি তাহলে ভালো হবে। আর সর্বোপরি সব টপিক সম্পর্কে একটু ধারণা থাকা ভালো, যাতে আমরা, এরকম কেউ নাই যে পরীক্ষার কেন্দ্রে লিখতে পারবেন না, আপনারা লিখতে পারবেন সবাই। ও আরেকটা বিষয়, লিখতে পারার ক্ষেত্রে আরেকটা বড় প্রবলেম হলো, আপনারা পরীক্ষা দেওয়ার পরে যেটা অনুভব করবেন যে সময়ে মিলাইতে পারেন নাই। দ্যাট মিনস আপনি 10 নম্বরের জন্য কত মিনিট সময় পান? 10 নম্বরের জন্য 9 মিনিট, হ্যাঁ, 18 মিনিট, আর 5 নম্বরের জন্য 9 মিনিট, কিন্তু আপনার সময়টা বেশি লেগে যাবে, কারণ আপনার আগে লেখার অভ্যাস নাই যে, ঠিক আছে, কিন্তু আপনি লিখতে পারবেন, একটু সময় নিয়ে ভাইবার লিখতে পারবেন। তো সেই জন্য সবকিছু সম্পর্কে ভালো ধারণা রাখা উচিত এবং সময় নিয়েও ভালো একটা ধারণা রাখা উচিত, পরীক্ষায় কতটুকু সময়ের ভিতরে আমার লিখতে হবে। তো এইখান থেকে এটার উপরে আমার আমি নিজস্ব টেকনিকে আমি কিছু শর্ট নোট সবগুলোর উপরেই তৈরি করছি। আলহামদুলিল্লাহ, মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে এটা ভালো, খারাপ না। কারণ বাজারে প্রচলিত বই বা এই সে আপনারা পড়েন, ওটা সমস্যা নেই, আপনার মতো করে আপনি লিখবেন। আমার মতো আইডিয়া দিয়ে আমি কিছু শর্ট নোট, আমরা যারা অনলাইনে এক্সামে বেচে যারা অন্তর্ভুক্ত আছে, মানে যারা সাপ্তাহিকভাবে পরীক্ষা দেয় আমার আন্ডারে, তাদেরকে আমি কি শর্ট নোটগুলো প্রোভাইড করে থাকি। যে শর্ট নোটগুলো সুন্দরভাবে সাধারণত চেষ্টা করি রেফারেন্স রাখার, কোটেশন রাখার। ওই কোটেশনটাকে ব্যাখ্যা করে দিলেই কিন্তু এটা হয়ে যায়। যেমন ধরো পার্সনিফিকেশন কিন্তু আমি ফিগার অফ স্পিচ এও পড়বো। তো এটা কেন পার্সনিফিকেশন, হ্যাঁ, বা এটা কেন কিভাবে পার্সনিফিকেশনের কাজ করছে,
এটা আমি যদি ব্যাখ্যা করি তাহলে কিন্তু পার্সনিফিকেশন হয়ে যায়, আবার ফিগার অফ স্পিচও হয়ে যায়। আবার পার্সনিফিকেশন এই সংজ্ঞাটা আমি কিন্তু অন্য কোনো ব্রড কোশ্চেনও কাজে লাগাইতে পারি, ঠিক আছে। তো আমরা চেষ্টা করব অ্যান্সারের মধ্যে যাতে একটু কোটেশন রেফারেন্স দিলে কি হয় নাম্বারটা একটু বেশি আসে। তারপরে শর্ট নোটের পরে আমরা চলে যাব ফর্মাল লেটার। ফর্মাল লেটার আপনারা ছোটবেলা থেকে অনেক লিখে আসতেছেন বিভিন্ন ধরনের লেটার। এই লেটারগুলোর এখন প্রবলেম হলো কি, পরীক্ষার কেন্দ্রে গেলে যেটা সমস্যা হবে যে লেটার স্ট্রাকচারটা কিরকম হইতে পারে এটা আপনারা ভুলে যাবেন। হ্যাঁ, স্ট্রাকচারটা মনে থাকে না। তা আপনার কাজ হলো আপনি ভিতরে লিখতে পারবেন, কারণ লেটার লেখা আহামরি কঠিন কাজ না, কিন্তু কোন জায়গায় নাম, কোন জায়গায় ঠিকানা বা কি লিখতে হয় একটু মাথায় ধারণা রাখেন, একবার চোখ বুলান তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, লেটারটা। তারপরে প্যারাফ্রেজিং, পোয়েম অর শর্ট স্টোরি। আচ্ছা, এইটাই আমাদের সবচেয়ে প্রবলেম সৃষ্টি করছে। পোয়েম অর শর্ট স্টোরিতে আমরা প্যারাফ্রেজ কিভাবে করবো, আবার কোন পোয়েম গুলা করবো। আমি মনে করি ক্লাস 8, 9 তারপর সময় পেলে 7, 6 এর কবিতাগুলো করা যেতে পারে। তো 8, 9 এর যে কবিতাগুলো আছে স্পেশালি ওগুলো যদি আমরা ফোকাস দেই তাহলেই কিন্তু প্যারাফ্রেজের একটা ভয়টা, ভীতিটা কাটতে পারে। আবার যদি হুবু আইসা পড়ে ওইখান থেকে তাহলে তো আপনি কমন পেয়ে গেলেন। আমার নিজে আমি প্যারাফ্রেজের উপর হ্যান্ড নোট আছে আমার, যারা এক্সাম বেঁচে আছে তাদেরকে প্রোভাইড করি। তো এই হ্যান্ড গুলা একটা কবিতার প্যারাফ্রেজ কিভাবে দাও, প্যারাফ্রেজ করার টেকনিক কি, বা প্যারাফ্রেজটা আসলে কি সামারির মতো কিনা, এগুলো বিষয়েও আমি এর আগে অনেকবার বলেছি। তো প্যারাফ্রেজটা এভাবে করা যেতে পারে। প্যারাফ্রেজ কৌশলটা শিখলেই কিভাবে পোয়েম বা শর্ট স্টোরি, আর কিছু পোয়েম বা শর্ট স্টোরি কিভাবে প্যারাফ্রেজ করতে হয়, কিভাবে সহজ ভাষায় প্যারাফ্রেজ করা যায়, এগুলো আমার নিজস্বই হ্যান্ড আছে, যে আপনি কিভাবে সহজ ভাষায় চিন্তা করে কি কি টেকনিক অবলম্বন করে প্যারাফ্রেজ করতে পারেন। তারপরে আছে প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ এটা আসলে বলার কিছু না, এটা 9, 10 ইন্টার আপনারা যারা স্টুডেন্ট পড়েন, প্যারাগ্রাফ এটা কমন টপিক। হ্যাঁ, এখন প্যারাগ্রাফ আপনার কিভাবে প্রেজেন্ট করবেন বা কিভাবে লিখবেন এটা একটা বড় বিষয়। আসলে সর্বোপরি আপনার সময় আছে কিন্তু 18 থেকে 20 মিনিট। এই 18 থেকে 20 মিনিটে আপনি একটা প্যারাগ্রাফ সম্পর্কে যা লিখতে পারেন। হ্যাঁ, এখন কত পেজ লিখবো, আসলে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু ওয়ার্ড লিমিট বা পেজ লিমিট বলা থাকে না, তাহলে আপনি আপনার এই 20 মিনিটে যত সর্বোচ্চ তথ্য দিতে পারেন। হ্যাঁ, একটা বিষয় কি, আমি প্যারাগ্রাফের মধ্যে কবিতার লাইন, যেমন এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে কবিতা প্যারাগ্রাফ আসছিল, আমি এনভায়রনমেন্ট পলিউশনের ভিতরে ওই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ডরোথিরে যে বলছিল নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার, এই কবিতার কোটেশনটা আমি সেখানে ইনক্লুড করছিলাম, কারণ এটা প্রকৃতির সাথে কানেক্টেড। আসলে এটা আমার নিজের থিঙ্কিং থেকে আমি ইনক্লুড করছি, কবিতার লাইন কি প্যারাগ্রাফে দেওয়া যায় কিনা বা কত পেজ লেখা যায়। আমি একটু বেশি পেজই লিখছিলাম, যেহেতু সময় আমি একটু দ্রুত লিখতে পারি, আমি মনে করি আমার থেকেও দ্রুত অনেকেই লিখতে পারে, তারপরেও আমি যতটুকু দ্রুত লিখতে পারি ওই দ্রুত লিখার ইফোর্টটা কাজে লাগে। আমি বেশি তথ্য ইনফরমেশন দিছি এবং কবিতার লাইনও প্যারাগ্রাফে দিছি, যদিও এটা কতটুকু গ্রহণযোগ্য, যেহেতু আমি অলরেডি আলহামদুলিল্লাহ স্কুল অংশ আমি মোটামুটি একটা ভালো মার্কস ক্যারি করছি। হ্যাঁ, স্কুল অংশে 75 মার্কস ক্যারি করছি, তো সেখানে অবশ্যই তারা পছন্দ করছে দেখি নাম্বারটা দিছে। তারপরে আপনার প্যারাগ্রাফ লেখার পরে এক্সপ্রেসিং সলিউশন টু এ প্রবলেম। এই এক্সপ্রেসিং সলিউশন টু এ প্রবলেম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অ্যান্সার দিতেছে। হ্যাঁ, মানে টেকনিক আসলে আমার মনে হয় ক্লাস 9 এর একটা টেক্সট বইয়ে লেখাই আছে এক্সপ্রেসিং সলিউশন টু এ প্রবলেম কিভাবে সলিউশন করা যেতে পারে। হ্যাঁ, প্রবলেমটা কিভাবে সলিউশন করা যেতে পারে এটার টেকনিক কিন্তু ওইখানে দেখা আছে। আর ওই টেকনিক ফলো করি আমি ক্লাস 9 এর একটা স্টুডেন্ট বা কি কি প্রবলেম ফেস করতে পারে ওগুলোর দিকে ফোকাস করে আমার কিছু প্রবলেম সলিউশন টেক্সট আমি প্রিপেয়ার করছি, যেগুলো আমার কোর্সে আমি ইনক্লুড রাখছি। তারপর এই মোটামুটি স্কুল অংশের। হ্যাঁ, এখানে আসলে ওরকম খুব আহামরি পড়াশোনা আবার আহামরি পড়াশোনা না এরকমটা না, এটা ক্রিয়েটিভ রাইটিং এর মতো, যে একটা বিষয় আপনাকে এক্সপ্রেসিং সলিউশন টু প্রবলেম লিখতে দিল, আপনি লিখতে পারলেন কিন্তু স্ট্রাকচার অনুসারে লিখলেন না, কারণ ওইখানে টেক্সট বইয়ের নিয়মই বলা আছে, ইন্ট্রোডাকশন থাকবে, মেইন বডি প্যারাগ্রাফ 1 থাকবে, মেইন বডি প্যারাগ্রাফ 2 থাকবে, তারপরে কনক্লুশন থাকবে, এর ভিতরে কি আসবে এই টেকনিকগুলো আপনি ক্লাস 9 এর বই লেখা আছে, ওই টেকনিকগুলো ফলো করে যদি আপনি না লিখেন তাহলে লেখাটা আপনার ইফেক্টিভ হবে না, আপনি ওইদিকে বেশি ফোকাস দিবেন। হ্যাঁ, তো টেকনিক শেখাটা ইম্পর্টেন্ট। এখানে আপনাকে নতুন করে প্যারাগ্রাফ লেখা, নতুন করে কোনো কিছু বলার থেকে বেশি ইম্পর্টেন্ট আপনি নিয়মগুলো নিয়মগুলো না গেলে লিখবেন ঠিক আছে। হ্যাঁ, হয়তো লেখাগুলো ইফেক্টিভ হলো, আপনি লিখতে পারবেন, কারণ 3 ঘন্টা সময় আপনাকে যেই টপিকগুলো আসবে ওটা লিখার মতোই টপিক আসবে।
আচ্ছা, এরপরে কলেজ অংশে কলেজের সিলেবাসটা যদি আমরা বিশ্লেষণ করি কিভাবে কি করা যায়, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অংশের 4টা প্রশ্ন থাকবে, 2টা অ্যান্সার করতে হবে। এখন এটা থেকে কতগুলো প্রশ্ন পড়বো, আসলে পুরো সাহিত্যটাই কি পড়ে নিব? আমার কাছে মনে হয় প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন গুলো আসছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, কারণ 2-1টা প্রশ্ন রিপিট হবে, এটাই স্বাভাবিক। যেমন গতবার আমি মোটামুটি 7-8টা 9টা 10টা ইম্পর্টেন্ট মনে করে 2 অংশে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এবং ইন্ডিভিজুয়াল অংশে আলহামদুলিল্লাহ 3টা হুবহু কমন, একটা একটা ছিল স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, ওটা তার হুবহু না, তবে পয়েন্ট অফ নেচারের সাথে কিন্তু এটা যায়। তা আমি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পয়েন্ট অফ নেচার এটার সাথে মিল রেখে আমি এই প্রশ্নটা অ্যান্সার করছি। আসলে সব প্রশ্ন হুবহু কমন পড়বে এরকমটা না, যখন আমরা 15টা 16টা প্রশ্ন পড়ব তখন মধ্যে কিন্তু আমাদের মধ্যে একটা লিখার ক্ষমতা আসবে, যে একটা লেখা কিভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়, লেখার ক্ষমতা আসবে। তখন আমরা কিন্তু অটোমেটিকলি 16টা প্রশ্ন পড়ার পর মানুষ যেই রকমই প্রশ্ন করুক না কেন তার মধ্যে একটা ক্ষমতা আসবে যে কোনো কিছু লেখার। আর হুবহু কমন পড়াটাও স্বাভাবিক, কারণ রিপিট প্রশ্ন হয়। তাহলে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি অ্যানালাইসিস করি, তারপরে ওগুলোর কোশ্চেন করি, প্রিপেয়ার করি, যেমন আমি আমার কোর্সের জন্য প্রিপেয়ার করে তারপরে মোটামুটি 16টা প্রিপেয়ার করছি, ওগুলোর উপর নিজস্ব হ্যান্ড নোট তৈরি করে যে কিভাবে প্রেজেন্ট করলে একটু ভালো নাম্বার পাওয়া যাইতে পারে, যেহেতু আমি গতবার কোয়ালিফাই করছি। আর আমার আগের কোয়ালিফাইয়ের ধারণা এবং আমি নিজস্ব চিন্তা ভাবনার মাধ্যমে কিছু হ্যান্ড নোট সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, খারাপ না, মানে ভালো একটা রাইটিং। এবং বইয়ের মধ্যে যেভাবে লেখে গদবাদভাবে বই, আমরা তো বই পড়ছি, আমিও তো এই বই বদনাম করার মতো কিছু না, এই বই পড়েই কিন্তু কোয়ালিফাই করছি, কিন্তু বইয়ের সাথে কিছু নিজস্ব চিন্তা ভাবনা অ্যাড করা বা কোনো কিছু বাদ দেওয়া, যেহেতু আমি সময় পাবো মাত্র 20 মিনিট 10 নম্বরের জন্য, তো এই 10 নম্বরের জন্য কতটুকু লিখবো বা কোন কোন কথাগুলো আনা যেতে পারে বা কোটেশন কোনটা ব্যবহার করলে আমি আমার জন্য প্রবলেম হবে না, এই সকল চিন্তা ভাবনা করে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অংশ থেকে 8টা এবং ইন্ডিভিজুয়াল অথর থেকে 8টা, মোট 16টা কোশ্চেন আমি সিলেক্ট করে ওটার উপরে হ্যান্ড নোট করে আমার স্টুডেন্টকে প্রোভাইড করতেছি। তো 16টা কোশ্চেন মোটামুটি পড়লে আপনি কমন, অনেকেই প্রশ্ন করে কমন পড়বে কি পড়বে না, আসলে 16টা থেকে 2-3টা তো কমন পড়ার কথা, কারণ রিপিট কোশ্চেন তো হবেই, ঠিক না? রিপিট কোশ্চেন হবে না, আর 2-1টা আনকমন থাকবে, যেটা আমরা নিজেরাই নিজেদের মতো করে এতগুলো কোশ্চেন পড়ছি, এতগুলো আইডিয়া জেনারেট করছি, লিখতে পারবো না। তো এইভাবে আমরা আগাইতে পারি। তারপরে লিটারি টার্ম এখানে আসলে প্রিভিয়াস ইয়ারের লিটারি টার্ম গুলো যদি কেউ প্র্যাকটিস করে, বেশি না 10টা 12টা প্র্যাকটিস করে, আমার কাছে 11টার মতো ইম্পর্টেন্ট মনে হয়েছে, ওটার আমরা শর্ট নোট 11টা 5টা রাখছি বাড়তি, ওগুলোর উপরে আমি নিজস্ব হ্যান্ড নোট তৈরি করছি যে কিভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়। তারপরে ফর্মাল লেটার টু এডিটরস, কমপ্লেন লেটার, রিকোয়েস্ট, জব অ্যাপ্লিকেশন, এই লেটারগুলো আসলে আমাদের ওই প্রচলিত নর্মাল লেটারের মতোই, স্কুলের অংশের সাথে এই লেটারগুলো মিলে। অনেক জব অ্যাপ্লিকেশন সিবি হতে পারে, আবার অনেক সময় দেখা যায় যে সিবি কিন্তু স্কুল অংশে ছিল না, তারপরে আমার গতবার কিন্তু সিবি আসছিল, তো সিবি আমি কলেজেও পাইছিলাম, স্কুলেও পাইছিলাম। তো সিবি মানে দ্যাট মিনস লেটার সম্পর্কে একটা ভালো ধারণা রাখা, যে কোনো প্রকার লেটারই হইতে পারে। আর লেটার 2টা আসে, তো অনেক সময় দেখা যায় কিছু কিছু টাইপ আছে আনকমন টাইপ অফ লেটার, যেগুলো আমরা সাধারণত পড়ি না, তো ওগুলো ভয় পাওয়ার কিছু নাই। আরেকটা লেটার আপনার কমন টাইপের মধ্যেই থাকবে, 2টা লেটার আসলেও একটা লেটার আপনার কমন টাইপের মধ্যেই থাকবে, তাই এই নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। লেটারগুলো আপনি প্রিভিয়াস লেটারগুলো আপনি দেখতে পারেন। এগুলো আমি একটু সাজানো গুছানো ভাবে, আমার কাছে এগুলো লেটারের একটা পিডিএফ করা আছে, এগুলো আমার স্টুডেন্টদেরকে আমি প্রোভাইড করি। তারপরে সামারি রাইটিং এর ব্যাপারটা আমার কাছে খুবই একটা অন্যরকম মনে হয়, কেননা আমরা স্কুল অংশে যে প্যারাফ্রেজিং বলি, আমার কাছে মনে হচ্ছে সামারি ওই টেকনিকে করা যেতে পারে। কিভাবে? সামারি আর প্যারাফ্রেজ কিন্তু এক না। প্যারাফ্রেজ মানে একটা বিষয় পুরোপুরি ভাবে লেখা, ওইখানে যা আছে সব তথ্য দেওয়া, ভাষান্তর করা। যেমন হি ইজ এ গুড বয়, লেখার সময় লিখবে হি ইজ এ গ্রেট বয়, এটাই তো প্যারাফ্রেজ। অথবা 2টা বাক্যকে একটা করা, তারপরে কানেক্টর ব্যবহার করে একটা করা কয়েকটা বাক্যকে, অথবা চেঞ্জিং করা, যেমন হি ইজ অলওয়েজ পাংচুয়াল, হি ইজ নেভার লেট, এই যে বললাম এটাই প্যারাফ্রেজ। কিন্তু সামারি কি, আমি যে পুরোটাকে প্যারাফ্রেজ করি প্যারাফ্রেজ করার সময়, কিন্তু সামারি করার সময় তার পুরোটা আমি সামারি করব না। তা গুরুত্বপূর্ণ লাইনগুলো যদি আমি প্যারাফ্রেজ সিস্টেমে আগাই, তাইলেই কিন্তু আমার সামারি হয়ে যায়। যেমন ধরো প্যারাফ্রেজ করতে হয় পুরো গল্পটাকে, কিন্তু সামারি করার সময় আমি কি করব, ওই পুরোটা না, যেই লাইনগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় ওইটাই প্যারাফ্রেজ করে দিব, মানে অন্য ভাষায় বলে দিব। তো এই সম্বন্ধে ধারণা নিতে আমার প্যারাফ্রেজ এবং সামারির উপরে সুন্দর ভিডিও করা আছে, বা হ্যান্ড নোট করাও আছে। আর আমি কয়েকটা ভিডিও ইউটিউবে আমি পাবলিশ করছি প্যারাফ্রেজ সামারি নিয়ে, ঠিক আছে। তারপর আপনার
গ্রামার যে অংশটা, গ্রামার অংশটা এখানে কমপ্লিটিং সেন্টেন্স, এটা আসে সিনোনিম অ্যান্টোনিম আসে। আর দ্বিতীয় কথা হলো আপনার চেঞ্জিং ওয়ার্ডস আসে। এগুলো আসলে এত কঠিন কিছু না, একটা শব্দ দিয়ে বলে এটা কি নাউন থেকে নাউন করতে, ভার্ব করতে, তারপর ওটা দিয়ে বাক্য রচনা করতে, এটা সহজ। যেমন অ্যাভল বললো ভার্ব করেন, তাহলে ইনএভল, ইনএভল দিয়ে একটা বাক্য রচনা করেন। হ্যাঁ, তো এইরকম ভাবে সিনোনিম অ্যান্টোনিম, মানে একটা শব্দ দিয়ে বলে এটা সিনোনিম কি, এই সিনোনিমটা দিয়ে একটা বাক্য রচনা করতে বলতে, অ্যান্টোনিম কি ওটা দিয়ে একটা বাক্য রচনার কথা বলা হয়। এরকম। আর কমপ্লিটিং সেন্টেন্স এটা তো একটা ইজি টপিক। এটা আমরা যেহেতু ইংলিশ অনার্স করে আমরা যে কোনো বাক্যকেই সহজেই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারি, এবং কিছু রুলস আছে, ওই রুলস গুলো একটু ফলো করলেই, সবগুলো রুলস দেওয়া হয় না, কিছু কিছু নিজের থেকে মনোমতো লেখলেই হয়, আর কিছু কিছু আছে বাক্য রচনার ক্ষেত্রে রুলস ফলো করতে হবে। যে লিস্ট এখানে শুড অথবা মাইট ছাড়া আপনি লিখলে কিন্তু নাম্বারটা পাবেন না, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে কিছু কিছু দুই একটা আছে যেগুলো ফিক্সড রুল, ওটা মনে রাখতে হবে, আর কিছু আছে রুল ছাড়া আপনি অ্যান্সার করতে পারবেন কমপ্লিটিং সেন্টেন্স। তো ওগুলো বিষয় একটু ধারণা নিতে পারেন। তো এই অল্প সময় যে আহামরি খুব বেশি পড়াশোনা আছে আবার পড়াশোনা নাই এরকমটা আমি বলবো না। একটু ভালো প্রিপারেশন, গুছানো প্রিপারেশন নিলে এই অল্প সময় আপনি ভালো কিছু করতে পারবেন। আচ্ছা, তো এই ছিল মোটামুটি কিভাবে গুছানো একটা প্রিপারেশন নেওয়া যায়। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।